শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রথমবারের মতো আজ থেকে সারা দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছর বয়সী সব শিশুরা পাবে এই টিকা। সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলে টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সায়েদুর রহমান খসরু বলেন, 2021 সালের সবশেষ পরিসংখ্যান বলছে সে বছর টাইফয়েডে মারা গেছে প্রায় 8,000 শিশু। এই টিকা শিশুদের পানিবাহিত রোগ থেকে রক্ষা করবে। কর্মকর্তারা জানিয়েছেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা তা দেখতে টিকা গ্রহণের আধ ঘন্টা পর্যন্ত শিশুদের পর্যবেক্ষণ করা হচ্ছে। এটা কোনোভাবেই পরীক্ষামূলক না, এটা নিয়মিত টিকাদান কর্মসূচি। এটা একটা পরীক্ষিত টিকা এবং WHO সার্টিফিকেশন আছে, এবং আমরা যে ম্যানুফ্যাকচার থেকে নিয়েছি তারা পৃথিবীর 40 প্রায় ভ্যাকসিন যারা দেয় তাদের কাছ থেকে নিয়েছে। অর্থাৎ টিকার এটা নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন নাই, কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন নাই, এবং এটা মান নিয়ে কোনো প্রশ্ন নাই, একদম পরিষ্কার। এটাতে যেটুকু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেগুলো খুবই মাইনর। দর্শক, টিকাদান কর্মসূচি নিয়ে আরো জানাতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন থেকে এখন যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, আপনার কাছে জানতে চাই যে কর্মসূচিতে সারা কেমন দেখতে পাচ্ছেন আপনি? এরই সঙ্গে আমাদের জানাবেন যে অনেকে তো রেজিস্ট্রেশন করতে দেরি হয়েছে, তো সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ফারহানা, আমার পেছনে হয়তো আপনি লক্ষ্য করছেন যে এখনো পর্যন্ত শিশুরা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত এবং উচ্ছ্বসিত হয়ে টিকা নিচ্ছে, এবং এখন দুপুর, সুতরাং বোঝাই যাচ্ছে যে যারা টিকা নিচ্ছেন তারা হচ্ছে এর আগে যারা টিকা নিয়েছেন তাদের কাছ থেকে একটা পজিটিভ একটা সাড়া পেয়েছেন। সে কারণেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবাই এসছেন এখানে টিকা নিতে, এবং এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখিনি এই শিশুদের মধ্যে, এবং নিরাপদেই এই টিকাটি নেওয়া হচ্ছে। এবং আপনি এই ঢাকা শহরে আজকে যে স্কুলগুলোতে দেওয়া হচ্ছে, এর বাইরে অনেক স্কুলে বিভিন্ন সময়ে শিডিউল করে দেওয়া হচ্ছে, মানে যারা আজকে হয়তো কোনো কারণে যাদের ক্লাস টেস্ট আছে অথবা অন্য কোনো স্কুলের কার্যক্রম আছে সেটা যাতে ব্যাহত না হয় সেজন্য এই স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর দুপক্ষই সমন্বয় করে একটি শিডিউল সাজিয়েছেন, এবং এক এক দিন এক এক স্কুলে সেভাবে দেওয়া হবে যাতে শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। এবং আপনি যেটি জানতে চেয়েছেন যে অনলাইনে যারা রেজিস্ট্রেশন করেনি কিংবা দেরি হচ্ছে, এটিতে কোনো সমস্যাই নেই। জন্ম নিবন্ধনের মাধ্যমে তারা খুব সহজেই এই টাইফয়েডের টিকার রেজিস্ট্রেশন করতে পারবে, এবং অনেক স্কুল কর্তৃপক্ষ তারা এই ধরনের ব্যবস্থাও রেখেছে যে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে জন্ম নিবন্ধন যদি সে নিয়ে আসে তাহলে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমেও তারা ইনস্ট্যান্ট এই টিকাটা পাবেন, সেই ব্যবস্থাও স্কুল কর্তৃপক্ষ রেখেছে। এবং এই 30 তারিখ মানে এই পুরো মাস জুড়েই এই কার্যক্রমটা চলবে। যদি কেউ কোনো কারণে স্কুল থেকেও টিকা না পান বা স্কুলের কেন্দ্রের টিকাটি মিস করেন, তাহলে নিয়মিত যেই টিকাদান কেন্দ্র আছে, যেটি স্থায়ী টিকাদান কেন্দ্র, সেই টিকাদান কেন্দ্রে যেও তারা হচ্ছে এই টিকাটি নিতে পারবে। এবং সরকার সেই ব্যবস্থাটি রেখেছে। শুধু স্কুল শিক্ষার্থী যে তা না, এই 9 মাস থেকে 15 বছর বয়সী যারা পথশিশু আছে কিংবা বস্তিতে যারা হয়তো স্কুলে যায় না, তাদের জন্য হচ্ছে টিকার ব্যবস্থাটা রেখেছে। এনজিওর মাধ্যমে সেই টিকাগুলো দেওয়া হবে। সরকার কোনোভাবেই চাচ্ছে না যে 5 কোটি যেই লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে সেই লক্ষ্যমাত্রাটা যাতে তারা পূরণ করতে পারে, এবং কোনো শিশুরাই যাতে এখান থেকে বাদ না যান, সেই চেষ্টাই সরকার করছে। ফারহানা। জি কমল, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানালেন সহকর্মী মাহমুদ কমল। রাজধানীর মতো দেশের বিভিন্ন এলাকাতেও শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। সকালে কাপাসগোলা স্কুল অ্যান্ড কলেজে চট্টগ্রাম নগরীতে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সিভিল সার্জন অফিস কর্তৃপক্ষ জানায়, জেলায় 16,32,041 শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রাজশাহীর পবা উপজেলার শিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার।
এছাড়া ফরিদপুর, খাগড়াছড়ি এবং মানিকগঞ্জ সহ সারা দেশে একযোগে চলবে এই টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় জন্ম সনদ নেই এমন শিশুরাও টিকা পাবে। কর্মসূচি চলবে 13ই নভেম্বর পর্যন্ত। কর্মকর্তাবৃন্দ সবাইকে আপনাকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি। মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি বাধা দিয়েছে পুলিশ। সকাল 10টায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। দর্শক, রাজধানীর প্রেস ক্লাব থেকে পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, আপনার কাছে জানতে চাই যে শিক্ষকদের কর্মসূচির সবশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আপনি? ফারহানা, এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনের যে চিত্র আমি আমার ক্যামেরায় দেখাচ্ছি, এখানে কিন্তু পুলিশি অ্যাকশন সেটি শুরু হয়ে গিয়েছে এবং এখানে তারা যারা শিক্ষকরা যারা অবস্থান নিয়েছিলেন তাদের ইতিমধ্যে কয়েক দফা সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং সাউন্ড গ্রেনেড মারার পরই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। কিছুক্ষণ আগে এখানে জল কামান থেকে পানি ছিটানো হয়েছে এবং সেই পানি ছিটানোর পর এই সড়কটি যে জলকামানটি ছিল সেটি এখান দিয়ে পল্টনের দিকে চলে গিয়েছে এবং সেখানে রাস্তায় দুপাশে পানি ছিটিয়েছে এবং যারা ছিল তারা এখান থেকে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। তবে যারা আন্দোলন যারা দাবি দাবা নিয়ে আসছেন তারা কিন্তু এখান থেকে পুরোপুরি চলে যায়নি। তারা সড়কের অন্য পাশে দাঁড়িয়েছে, দুপাশে দাঁড়িয়েছে এবং তারা পুলিশ যখনই সরে যাচ্ছে, একটু দূরে যাচ্ছে, তারা আবারও সংঘবদ্ধ হয়ে তারা তাদের দাবি দাবা নিয়ে স্লোগান দিচ্ছেন এবং এই যে পুলিশি অ্যাকশনের তারা নিন্দা জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে যৌক্তিক দাবি ছিল সেই তাদের যৌক্তিক দাবি না মেনে নিয়ে পুলিশ তাদের উপর যে ধরনের হামলা করলো এটি একটি ন্যাক্কারজনক হামলা। তারা এর প্রতিবাদ জানাচ্ছে। এই অবস্থায় এখানে চলছে। এখানে এখন একটু উত্তেজনাকর অবস্থা, থমথমে পরিবেশ। পুলিশ একদিকে প্রেস ক্লাবের দিকে হাইকোর্টের কদম ফোয়ারা, অন্যদিকে পল্টন পর্যন্ত পুলিশ একবার সামনের দিকে যাচ্ছে এবং একবার পেছন দিকে যাচ্ছে এবং শিক্ষকদের যারা এখানে অবস্থান নিয়েছেন তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন। তবে শিক্ষকরা এখান থেকে এখনও যাননি, তারা এখানেই অবস্থান এখন পর্যন্ত তারা ছত্রভঙ্গ হয়ে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে তারা অবস্থান নিয়ে আছেন এবং তারা বিভিন্ন দাবি দাবাতে তারা এখনও 8-10 জন করে জমায়েত হয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আমি এখানে দেখেছি যে বেশ কয়েকজনকে কিন্তু এরই মধ্যে আটক করার চেষ্টা করা হয়েছে। যখন পুলিশ সংখ্যা বেশি থাকে, 2-1 জনকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন কিন্তু যারা শিক্ষকরা রয়েছে যাকে ধরা হয় তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে ঘিরে ধরে, সেই পুলিশ সদস্যদের ঘিরে ধরে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। আবার যেখানে 2-3 জন কম সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন সেখানে সেই পুলিশ সদস্যের উপর চড়াও হতে দেখেছি শিক্ষকদের। তারা তাদের ভুয়া বিভিন্ন স্লোগান দিয়ে পুলিশ সদস্যের উপর চড়াও হচ্ছেন। তো এই অবস্থায় এখানে থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ এখানে অ্যাকশনে গিয়েছে এবং এই জায়গাটি তারা এই গুরুত্বপূর্ণ এই সড়কটি সচিবালয় সহ কেপিআই এলাকা, এই জায়গাটি তারা পুলিশের পক্ষ থেকে তারা এই রাস্তাটি সচল করা থেকে যে কোনো ধরনের অপ্রীতিকর যাতে পরিস্থিতিটা হয় নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি যে জল কামানটি কিন্তু আবারও ধীরে ধীরে এগিয়ে আসছে। জল কামানটি আবারও এগিয়ে আসছে, যেটি পল্টনের দিকে গিয়েছিল সেটি আবার হাইকোর্টের দিকে এগিয়ে যাচ্ছে এবং হয়তো সামনে গিয়ে আবার তারা তাদের যে অ্যাকশন শুরু করবে। তো প্রেস ক্লাবের সামনে এই ছিল এখনকার অবস্থা। এর পরবর্তী সংবাদে আরও আপডেট আমি দিতে পারবো। তো এই ছিল প্রেস ক্লাব থেকে আমার কাছে সর্বশেষ। জি তানভীর, বুঝতে পেরেছি সেখানকার অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, প্রেস ক্লাব থেকে শিক্ষকদের কর্মসূচির সবশেষ পরিস্থিতি জানালেন সহকর্মী হাসনাইন তানভীর। মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত চাকুরিরত সেনা কর্মকর্তাদের গ্রেফতারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে এবং তার রিসিভ কপিও হাতে এসেছে ট্রাইব্যুনালে জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, তাদের গ্রেফতার করা হয়েছে কিনা এর আনুষ্ঠানিক কোনো তথ্য নেই ট্রাইব্যুনালের কাছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের এ কথা
বলেছেন। বেলা 12:15টায় মামলার আজকের যুক্তিতর্ক উপস্থাপন হয়। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের সময় সাইবার হামলা হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, কয়েকদিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছাবে। এ সময় জানান, মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত 25 সেনা কর্মকর্তার বিচার করতে আইনগত এখতিয়ার আছে ট্রাইব্যুনালের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন। তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে, জামিন দেয়, সেটা দিতে পারেন। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। তো যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, নির্বাচন যাতে অস্থিতিশীল না হয় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী জানুয়ারি মাসে মাঝামাঝিতে বিভিন্ন বাহিনী নির্বাচনী প্রশিক্ষণ শেষ হবে। থাকবে 80,000 সেনা সদস্য। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ এবং লুট হওয়া অস্ত্রের নির্বাচনের সময় যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেফ এক্সিটের বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, তার সন্তানরা দেশে থাকেন, তাই তার বিদেশে যাওয়ার দরকার নেই। এইটা ক্ষেত্রে শোনেন না, এর ক্ষেত্রে আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা আমরা গ্রহণ করব। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে ইতালির উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। পাশাপাশি তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়ন সহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আগামী 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জুলাই যোদ্ধাকে হেনস্থার ঘটনার পর এনসিপি এবং পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচি শেষে এখনও স্বাভাবিক হয়নি ময়মনসিংহ রোডে বাস চলাচল। সকাল 6টা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর এবং কিশোরগঞ্জ থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শুক্রবার নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে আবু রায়হান নামে একজনকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জুলাই যোদ্ধা এবং এনসিপি নেতারা। পরে ইউনাইটেড পরিবহনের শ্রমিক অরুণ চন্টুকে আটক করে পুলিশ এবং ইউনাইটেডের সব বাস বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। এসবের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহের 4 জেলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। দেশের মানুষ পিয়ার বোঝে না। একটি দল বিষয়টি নিয়ে আন্দোলন করে নির্বাচন বিলম্ব করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় তিনি আরও বলেন, জনগণ পিয়ার পদ্ধতি গ্রহণ করবে না, বিএনপি সংস্কার চায় না এমন অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে, সামনে কঠিন পরীক্ষা রয়েছে, চক্রান্ত ষড়যন্ত্র, আর সেসব রুখে দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, জনগণ পরীক্ষিত দলকে ভোট দেবে। 17 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর হবে। সরকারের এই ঘোষণাকে স্বাগত জানান তিনি। তারা আনেননি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং যেটার জন্য তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না। ঢাকা কলেজের ঐতিহ্য এবং স্বকীয়তা রক্ষা ও ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আয়োজকরা ঢাকা কলেজ সহ 7 কলেজের ঐতিহ্য রক্ষা এবং অধ্যাদেশ বাতিলের বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা সংকোচনমূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকা, উচ্চশিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে সিলেবাস সমাপ্ত করা, যথাসময়ে পরীক্ষা নেওয়া এবং দ্রুত ফল প্রকাশ নিশ্চিত সহ 10 দফা দাবি জানান। আগামী 4 দিনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে 16 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবি পূরণে মানববন্ধন এবং তারপর শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তারা। 16 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আমাদের এই ঢাকা কলেজের এক্স স্টুডেন্ট সহ সবাইকে নিয়ে আমরা একটি মানববন্ধন করব। সে মানববন্ধন থেকে আমাদের পরবর্তী মানববন্ধন করে আমরা সরকারকে, শিক্ষা মন্ত্রণালয়কে আমরা একটি স্মারকলিপি দিব। এরপরও তারা যদি এখান থেকে সরে না আসে তাহলে আমরা প্রয়োজন বোধে সবাইকে নিয়ে 7 কলেজ সহ এবং যারা যারা আছে বর্তমান শিক্ষক সহ, ছাত্র সহ, সাধারণ এক্স স্টুডেন্ট সহ সবাইকে নিয়ে আমরা একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সন্তান জন্ম দিতে স্বাভাবিক প্রসব সম্ভব না হলে বিকল্প পদ্ধতির চর্চা করে প্রচলিত ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল সিজার পদ্ধতির ব্যবহার 20 ভাগ কমানো সম্ভব বলে মনে করেন প্রসূতি বিশেষজ্ঞ ডক্টর মুনিরা ফেরদৌসী। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ডক্টর ফেরদৌসী 2020 সাল থেকে কাজ করছেন এই পদ্ধতি নিয়ে। বিস্তারিত নুরুন নাহার উইলির রিপোর্টে। অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌসী দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রসূতি, স্ত্রীরোগ, বন্ধ্যাত্ব, জরায়ু ও স্তন ক্যান্সার নিয়ে। ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান। স্বাভাবিক প্রসব না হলে সিজারি যখন রীতি হয়ে দাঁড়িয়েছে তখন ওই হাসপাতালে থাকা অবস্থায় তিনি উদ্যোগ নেন সিজারের পরিবর্তে ইন্ডাকশন পদ্ধতি ব্যবহার করে কোনো কাটা ছেঁড়া ছাড়া সন্তান প্রসবের। আমরা যে কাজটা করলাম, আমরা খুব অল্প 200 জনের উপরে কাজ করেছিলাম। তখন কোভিড সিচুয়েশন ছিল। সেই সময় দেখলাম যে 200 জনের উপরে কাজ করলাম, কিন্তু 65% পেশেন্টের যার নর্মাল ডেলিভারি হওয়ার কথা ছিল না তারও কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছিল। এই পদ্ধতিতে জরায়ুতে ফলিক ক্যাথেটার ব্যবহার করে এবং মিজোপোস্টাল জুস খাইয়ে স্বাভাবিক প্রসব করানো হয়। এতে বড় রকমের সাফল্য পান তিনি। সময় তার পোস্ট ডেটেড প্রেগনেন্সি, ডেট পার হয়ে গেছে, তারপরেও তার জ্বরের মুখ খুলছে না। এসব ক্ষেত্রে এবং কিছু কন্ডিশনের কথা আমি বলেছি। এই ধরনের ক্ষেত্রে আমরা ইন্ট্রাসার্ভিক্যাল ক্যাথেটার যদি আমরা জ্বরের মুখে প্রতিস্থাপন করে দিয়ে দিই, আমরা যদি জ্বরের মুখে খুব সাবধানে অ্যাসেপ্টিক উপায়ে দিয়ে আমরা বেলুন আছে একটা, বেলুনটা আমরা ফুলিয়ে দিই। বেলুনটা ফুলিয়ে দিলে জ্বরের মুখে ওই বেলুনটা বসে যায় এবং এই ক্যাথেটার দিয়ে আমরা জ্বরের মুখ কিন্তু 5 সেন্টিমিটার পর্যন্ত খুলে দিতে পারি। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অবসরে যাবার পরও তিনি এই বিষয়ে কাজ করে যাচ্ছেন। শুধু সংকুচিত জরায়ু নয়, উচ্চমাত্রার বিপজ্জনক প্রসূতিদের ক্ষেত্রেও তিনি ইন্ডাকশন পদ্ধতির ব্যবহার করছেন। আমরা কিন্তু এই ধরনের পেশেন্ট নেই যে যার হবে বা ডেলিভারির জন্য সে রেডি হয়ে আসছে, জ্বরের মুখ খুলে গেছে, এই পেশেন্টের উপরে করিনি। যে পেশেন্টগুলো ধরেন পানি কমে গেছে, যে পেশেন্টগুলোর ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের জন্য সে ইনসুলিন পায়, যে পেশেন্টগুলোর পানি ভেঙে গেছে, একদম এসে বলে পানি ভেঙে যাচ্ছে একদম, সেই পেশেন্টগুলো নর্মাল ডেলিভারি করেছে। এবং যে পেশেন্টটার জ্বরের মুখটা খুলছে না, জ্বরের মুখটা তার পজিশনে নাই নর্মালি, সেই পেশেন্টগুলোর উপরে কিন্তু আমরা কাজ করেছি এবং দেখেছি এই ধরনের ক্ষেত্রে যাদের আমরা আগে একেবারেই সিজারিয়ান সেকশন করতাম তাদের কিন্তু আমরা নর্মাল ডেলিভারি করে ফেলতে পারছি। আমার বেবি হওয়ার সময় আমার গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়েছিল, আর তখন সবাই বলেছিল যে আমার নর্মাল ডেলিভারি সম্ভব নয়, কিন্তু ডক্টর মুনিরা ফেরদৌসী ম্যামের অভিজ্ঞতা, আত্মবিশ্বাস এবং পারদর্শিতার কারণে আমার নর্মাল ডেলিভারি সম্ভব হয়েছে। অ্যাট লাস্টলি ইন্ডাকশন পদ্ধতি ইউজ করে উনি আমাকে সুস্থ একটি বাচ্চা উপহার দিয়েছে। যার প্রথম শিশুর জন্ম হয়েছে সিজারের মাধ্যমে, তাদের পরবর্তী শিশুর জন্ম যেন স্বাভাবিকভাবে হয় তা নিয়েও কাজ করছেন তিনি। এখানেও অ্যাসেসমেন্ট করতে হয় যে কত দিনের ভিতরে তার সেকেন্ড ডেলিভারিটা হচ্ছে, তারপরে তার স্কার্ট থিকনেসটা কেমন আছে, এবং ভিব্যাক করলে যে সবারই করতে পারবো এটাও না, এটা জেনে পেশেন্ট আসে এবং আমাদের ভিব্যাক ডেলিভারির সংখ্যা অনেক ভালো। ডক্টর মুনিরা ফেরদৌসী মনে করেন স্বাভাবিক প্রসব বাড়াতে চিকিৎসকদের প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং জাতীয় একটি গাইডলাইন তৈরি প্রয়োজন। এইটাকে বাড়াতে হলে যে কাজটা আমি করছি সেটা নিয়ে কিন্তু আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে হলে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং আমাকে লজিস্টিক সাপোর্ট দিতে হবে। প্রাথমিকভাবে শহরের হাসপাতালগুলোতে এবং পরবর্তীতে ধাপে ধাপে গ্রামীণ পর্যায়েও এই পদ্ধতি চালু করা সম্ভব বলে মনে করেন তিনি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।
আন্তর্জাতিক প্রসঙ্গ, পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলার পর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনী এবং তালেবান বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রোববার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ জানায়, তালেবানের হামলার জবাবে সীমান্তে 19টি আফগান চৌকি দখলের দাবি করেছে পাকিস্তানি বাহিনী। নিরাপত্তা সূত্রগুলোর দাবি, চৌকিতে থাকা আফগান তালেবান নিহত হন এবং বাকি সদস্যরা পালিয়ে যান। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে 15 পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে প্রথমবারের মতো 15 বছর বয়স পর্যন্ত শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু। টিকা নিরাপদ বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের যথাযথ প্রক্রিয়ায় বিচার হবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গ্রেফতারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে জানাল প্রসিকিউশন। এনসিপি ও পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি কর্মসূচিতে ঢাকা ময়মনসিংহ সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ, মানুষের ভোগান্তি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।